ওকে, আমরা আমাদের কততম ক্লাসে আছি? ক্লাস নাম্বার 16 এ আছি। আমরা ফাংশন নিয়ে কথা বলছিলাম, তাই না? ডে 16 এ যাচ্ছি। ডে 16। PHP ফাইল, functions। আজকে আমি যা যে যে পার্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিল্ট ইন ফাংশনের লিস্ট। আমরা ছোট ছোট কিছু বিল্ট ইন ফাংশন অলরেডি দেখেছি, রাইট? আমরা ছোট ছোট কিছু বিল্ট ইন ফাংশন অলরেডি দেখেছি। সেই বিল্ট ইন ফাংশন গুলো এর সাথে সাথে আরো কিছু এক্সট্রা ফাংশনের লিস্ট আজকে আমি আপনাদের দিব, যাতে আপনারা ভালো করে স্টাডি করা শুরু করতে পারেন, রাইট? তো লিস্টটা আমি কিভাবে দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটা তো আছেই, হ্যাঁ ভিডিওটা তো থাকবেই, জাস্ট কিছু নোট ডাউন করে নেবেন, নোটপ্যাডে বা খাতায় লিখে নেবেন যে কোন কোন ফাংশনগুলো বা কোন কোন সিরিজগুলোর কথা বলা হচ্ছে, পড়াশোনা করতে কোন কোন ফাংশন বা কোন কোন সিরিজের কথা বলা হচ্ছে। ফার্স্টেই আমরা আসি যে ফাংশনের লিস্টটা নিয়ে, এ লিখেছি, রাইট? এ যখন আমি লিখেছি, এ দিয়ে শুরু হওয়া অনেক ফাংশন আছে, রাইট? এ দিয়ে শুরু হওয়া অনেক নাম্বার রয়েছে। অ্যাবসলিউট ভ্যালু, রাইট? এবিএস একটু খেয়াল করেন, মিক্সড নাম্বার, দ্য নিউমেরিক ভ্যালু টু প্রসেস, রিটার্ন করবে কি? নাম্বার, the absolute value of number. If the argument number is of type float, the return type is also float, otherwise it is integer, right? এটা সম্পর্কে বলা আছে। সো প্রত্যেকটা ফাংশন সম্পর্কে কিন্তু খুব সুন্দর করে এখানে ডেসক্রাইব করা আছে। এর মধ্যে আমরা কোন কোন ফাংশন নিয়ে কাজ করব একটু খেয়াল করেন, যে এই যে নিচে দুটো ফাংশন দেখা যাচ্ছে, add x, y, এগুলো কি বিল্ট ইন ফাংশন? এটা আমাদের গতকালের ফাংশন, এই প্রজেক্ট থেকে আসছে, function.php ফাইল থেকে আসছে, খেয়াল করেছেন? তার মানে অ্যাড নামে কোনো ফাংশন কিন্তু বিল্ট ইন ফাংশন আকারে নেই। ওকে, আমরা যখন বিল্ট ইন ফাংশন বলবো ডেফিনেটলি সেগুলো পিএসপি প্ল্যাটফর্ম
পিএসপি প্ল্যাটফর্ম থেকেই আসবে, রাইট? পিএসপি প্ল্যাটফর্ম ছাড়া অন্য কোথাও থেকে আসার অর্থ হচ্ছে এটা বিল্ট ইন ফাংশন না। আচ্ছা, তো এখানে ফার্স্টে এ সেগমেন্টে বেশ কিছু ফাংশন নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। ফার্স্টেই আপনারা এবিএস ফাংশনটা দেখবেন, এটা কখনো কখনো প্রয়োজন পড়ে, বাট এখানকার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে অ্যাড স্ল্যাশেস, রাইট? এটা অনেক বেশি ইউজ হয়ে থাকে। সো অ্যাড স্ল্যাশেস ফাংশনটা আমরা একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, সো দুইটা ফাংশন বলেছি, এবিএস এবং অ্যাড স্ল্যাশেস। সেকেন্ড যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে, বা যে ফাংশনগুলো আমরা দেখব সেটা হচ্ছে অ্যারে সিরিজ। অ্যারে আন্ডারস্কোর দিয়ে শুরু করা ইচ এন্ড এভরি ফাংশন, রাইট? অ্যারে আন্ডারস্কোর দিয়ে শুরু হওয়া ইচ এন্ড এভরি ফাংশন আমরা দেখব এবং এটা পড়ব। ওকে, এরপরে যে ফাংশনটা আসছে অ্যাসোর্ট, ASORT, এই ফাংশনটা আমাদের দেখতে হবে, যেটা ইম্পর্টেন্ট। এ সেগমেন্টের, রাইট? এ দিয়ে শুরু হওয়া যে ফাংশনগুলো আছে এর মধ্যে এবিএস, অ্যাড স্ল্যাশেস, অ্যারে সিরিজ এবং অ্যাসর্ট, রাইট? ক্লিয়ার? বোঝা যাচ্ছে যে কোনগুলো আমাদের পড়তে হবে? দরকার নেই। এবার আমরা যাব বিতে। বেস 64 এনকোড, বেস 64 ডিকোড। ফার্স্ট দুইটা ফাংশনই আমার লাগবে, বেস 64 এনকোড, বেস 64 ডিকোড। দেন আমি নিচের দিকে যাচ্ছি। দেখেন আমি অনেকগুলোকে স্কিপ করছি। আবার দুটা ফাংশনের নাম বলছি, বিসন এনকোড, বিসন ডিকোড। বিসন এনকোড, বিসন ডিকোড। এনকোড ডিকোড করার জন্য, রাইট? এনকোড ডিকোড করার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। আমি যদি বি সেগমেন্টের এই ফাংশনগুলো নিয়ে কথা বলি, এর মধ্যে ছোট্ট একটা এক্সাম্পল আমি যদি বলি যে বেস 64 এনকোড। ওকে, আমি বলছি যে আমার একটা ভ্যালু আছে, ভেরিয়েবল আছে, নেম, এমডি শাহিল আলম তালহা। এমডি শাহিল আলম তালহা নামে একটা স্ট্রিং নেম নামে ভেরিয়েবলে রেখেছি। নেমটাকে আমি পাস করেছি। বেস 64 ইনকোড আমাকে কি রিটার্ন করে, বেস 64 ইনকোড আমাকে কি রিটার্ন করে চেক করছি। মাথার মধ্যে মগজগুলো দৌড়াদৌড়ি করছে।
চেক করেন, কিছু স্ট্রিং এসেছে, হিজিবিজি ক্যারেক্টার, গতদিন যা বানাচ্ছিলাম, দেখি না এই হিজিবিজি ক্যারেক্টার গুলো গতকালকের মতো করে এসেছে। এটা অ্যাকচুয়ালি নামটাকে এনকোড করে দিয়েছে। রিপিট করছি, নামটাকে সে এনকোড করে দিয়েছে। এখন এটা বেস 64 যে পলিসিতে হয়েছে সেই অনুযায়ী আসতেই পারে, ইকুয়ালস টু আসতে পারে, এর ভেতরে অনেক কিছু আসতে পারে, স্পেশাল ক্যারেক্টারও আসতে পারে। হ্যাঁ, আপনি যে কোনো ইনফরমেশনের জন্য দেখেন সবার জন্য একরকম আসবে না। আমি যদি বলি এমডি শাহিল আলম, একটু চেক করেন যে এক্স্যাক্টলি সেম থাকে কিনা, ভিন্ন কিছু একটা আসছে। হ্যাঁ, আপনি রিলোড করতে থাকবেন, সব সময়ের জন্য কিন্তু ঠিক থাকবে না, বুঝতে পেরেছেন? এটা র্যান্ডম। এই যে এই এতটুকুর জন্য সেম, এতটুকুর জন্য সেম, আবার এতটুকুর জন্য আবার ডিফারেন্ট। আমি যদি কোনো কিছু জুড়ে দেই ডিফারেন্ট, আমি যদি একটা স্পেসও দেই তাহলেও আরেকটা ভ্যালু আসবে, আমি যদি এখানে আরেকটা স্পেস দেই তাহলে ডিফারেন্ট ভ্যালু আসবে, রাইট? আচ্ছা, এনকোড করার পরে অনেক সময় যেটা প্রয়োজন পড়ে, রিয়েল ডাটাটাকে এনকোড করে পাস করতে হয় ফর সিকিউরিটি রিজন। আপনারা যখন ইমেলে দেখেন, ইমেলের মধ্যে কিছু স্ট্রিং আসে, লম্বা লিঙ্ক আসে, ওর ভেতরে হিজিবিজি কিছু ক্যারেক্টার থাকে, তার মানে ওইটা একটা আইডি যেটা এনক্রিপ্ট করে পাঠানো হয়েছে, পরে ওইটাকে আবার ডিক্রিপ্ট করে আইডি বানিয়ে ডেটাবেসে নেওয়া হবে, তখন এই ধরনের এনকোডিং ইউজ করা হয়ে থাকে। এটা জানার উপায় নাই, রাইট? যদি আপনি কোড পান সেক্ষেত্রে পসিবল, আদারওয়াইজ আপনি জানতে পারবেন না, ডিক্রিপ্ট করতে পারবেন, বাট এটা জানানো হয় না। অনেক ধরনের এনকোডিং থাকে, অনেক এনকোডিং লাইব্রেরিও আছে। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের নিজস্ব লাইব্রেরি আছে এনকোড করার। এবং ডিকোডিং এর জন্য ওদের সিকিউরিটি সলভ ইস্যু আছে, আরো সিকিউর করার অপশন আছে। আবার আপনি যে জাস্ট কেউ যখন প্রজেক্ট ডেভেলপ করছে, ডেভেলপমেন্ট পিরিয়ডে তারা যে এনকোডিং ইউজ করছে, এনকোডিং এর সঙ্গে কোনো সল্ট ইউজ করছে না, আপনি কিন্তু সেটা বলতে পারেন না। সল্ট বলতে যেটাকে বোঝানো হয়, এটাকে আমরা নর্মালি সিকিউরিটি সল্ট বলে থাকি, যে আপনি এনকোড করলেন, এনকোড করার পর ওইটার ভেতরে আরো কিছু একটা পুশ করে দিলেন। আমি যদি জানি যে বেস 64 ইউজ করেছে, ফর এক্সাম্পল আমি জেনে গেলাম সে বেস 64 ইউজ করেছে, আমি ডিকোড করতে পারবো, বাট আমি কি মিক্স করেছি তার তো সেটা জানার কথা না। এনকোডিং ডাটার উপরে সে কিছু মিক্স করেছে, মিক্স করে আপনাকে দিল, রাইট? তারপরে যখন আপনি আবার
সিস্টেমের কাছে আসলেন, ওই মিক্সারটাকে সে তুলে নিল, তারপরে সে ডিকোড করলো। সেটা বুঝতে পেরেছেন? সো এটাকে বলা হয় সিকিউরিটি সল্ট। সো আপনি সিকিউরিটি দেওয়ার জন্য অনেক কিছুই করতে পারেন। ক্লিয়ার? ওকে, সো এবার কি করছি? এক্সট্রা সল্ট যেটা মানে সিকিউরিটি সল্ট যেটা এটা কোনো কি টাইপের ইউজ করা হয়? ইচ্ছে মতো আপনি করতে পারেন, আপনি রিপ্লেস করবেন বেসিক্যালি। হ্যালো, হ্যাঁ নমস্কার, সীমান্ত বলেন। এত বেশি টায়ার্ড হলে কি করে হবে? আচ্ছা, এবার দেখেন, এই এনক্রিপ্টেড নেমটাকে আমি যখন বেস 64 ডিকোডে যাচ্ছি, একটু খেয়াল করেন, আমি নেমটাকে এনকোড করেছি, এনকোডেড নেমটা ইকো হয়েছে, ওইটাই আবার আমি ডিকোড করছি, রাইট? এনক্রিপশনটাকে কিন্তু এখন ডিকোড করছি, রাইট? সো কি পাচ্ছি একটু দেখি, যে আমি যেটাকে এনক্রিপ্ট করেছিলাম তার ডিকোডিং অবস্থায় আগের ভ্যালুটাকে পাচ্ছি কিনা, পাচ্ছি, রাইট? সো আমরা বেস 64 এনকোডিং ডিকোডিং নিয়ে কথা বলছিলাম। সো এই ধরনের বিসন আছে না, বিসন এনকোডিং, বিসন ডিকোডিং, এটাও আপনারা ইউজ করবেন বি সিরিজ থেকে। ওটা চেক করতে হবে যে এটা ডেপ্রিকেশনে গেছে কিনা, রাইট? একটু ম্যানুয়াল চেক করেন ওটা 5.6 থেকে আমরা যে ভার্সন ইউজ করেছি সেখান থেকে ডেপ্রিকেটেড হয়ে গেছে কিনা। যদি আনডিফাইন দেখায় দ্যাট মিন্স ওটা ডেপ্রিকেটেড ফর দিস ভার্সন, পুরনো ভার্সন ওখানে দেখানোরই কথা। আমি যদি বিসনে যাই, একটু খেয়াল করেন, এ কিন্তু মেনশনই করে নাই বিসন ডিকোড, বিসন এনকোড। অন্যান্য ভার্সনের উপরে লেখা রয়েছে না পিএসপি ভার্সন 4, 5। এখন যদি কোনো কিছু মেনশন করা না থাকে, দ্যাট মিন্স এটা যখন আমি যে ভার্সনটা ইউজ করছি এটার উপরে তারা কাজ করছে, এখনো শেষ হয় নাই, অথবা ডেপ্রিকেটেড, বাদ দিয়ে দেওয়া হয়েছে ভার্সন থেকে। আচ্ছা, তাহলে বি সেগমেন্টে আমরা যে ফাংশনগুলো দেখছিলাম, বেস কনভার্ট, বেস কনভার্টটা দরকার নেই, বেস নেমটা দেখতে পারেন। ওকে, বেস নেম এই ফাংশনটা কাজে লাগবে, বেস নেমটা দেখবেন, বেস নেমটা দেখবেন। হ্যালো, হ্যাঁ পরীক্ষা শেষ হয়েছে, ক্লাস শুরু হয়েছে। কোনটা নিয়ে কথা বলছিলাম? হুম, বি সিরিজ। ওকে, সো এখান থেকে বেস নেম ফাংশনটার কথা বলা হয়েছে। আচ্ছা আসুন, বেস বিসি, বিসি দরকার নেই, বিসি দরকার নেই, বিসি স্কোয়ার রুট, বিসি, বিসি বিন, বিন টেক্সট ডোমেন কনটেক্সট, বুলিয়ান ভ্যালু, বেস অন এনকোড ডেকোড, compress, bz compress। এটা একটু দেখবেন, bz compress। ওকে, bz compress। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, মিল্টন বলেন।
হুম হুম হ্যাঁ হ্যাঁ ওদের আজকে একটা পরীক্ষা গেছে তো ওটা নিয়ে হোস্টেলে আসবো ক্লাস করবো। হ্যাঁ আমি আমার ক্লাস কন্টিনিউ চলছে, আমি হয়তো 6টায় বের হবো। হুম হুম হুম। কোথায় আছেন আপনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কালকে আসুন, কালকে আমি থাকবো সারাদিন। ঠিক আছে আমি সকাল থেকে আছি সকাল থেকে 12টা পর্যন্ত থাকবো, আবার 2টা থেকে পরে 6টা রাত 9টা পর্যন্ত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সকালে আসুন সকালে আসুন। 10টার পরে। ভালো আছে। BZ flash, BZ open, BZ read, BZ write. Okay, BZ series এর BZ error, BZ flash, BZ open, in fact BZ series. Okay, এখানে BZ এর অন্য কোনো কিছু BZ series সব BZ এর সব, হ্যাঁ BZ সিরিজটা। সো ডি সিরিজ থেকে আমরা যে ফাংশন গুলোকে পিক করছি সেই ফাংশন গুলোর নাম কি একটু দেখি। বেস 64 ডিকোড এনকোড, বেস নেম, রাইট। তারপরে আর কি বলা হয়েছে, বিসন এনকোড ডিকোড, এটা দেখবেন ডেপ্রিকেশনে গেছে কিনা। আর বিজেড সিরিজ, ঠিক আছে। বিজেড নামে যে সিরিজটা আছে, বিজেড কম্প্রেস, বিজেড এরর, বিজেড স্ট্রিং, এরর স্ট্রিং, বিজেড ফ্ল্যাশ, ওপেন, রিড, রাইট, সবকিছু। সি ক্যাল ডেজ ইন মান্থ, ক্যাল দিয়ে শুরু হওয়া সকল ফাংশন। CAL, ক্যাল দিয়ে শুরু হওয়া সকল ফাংশন। কল দিয়ে শুরু হওয়া সকল ফাংশন। এবং সিলিং, SEIL, সিল, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিরিজ রিলেটেড ফাংশন। বড় বড় প্রজেক্টের বড় বড় প্রবলেম সলভ করার ক্ষেত্রে, কোনো ক্রিটিক্যাল পাথ অ্যানালাইসিসের ক্ষেত্রে প্রবলেমগুলো এই ফাংশনগুলো ইউজ করা হয়ে থাকে। সেটাতে ধারণা থাকলে অত্যন্ত উপকৃত হবেন। বাট এটা হচ্ছে রেগুলার ফাংশন, রাইট। যেগুলো খুব ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করে থাকি সেগুলোকে আমরা কি বলছি, রেগুলার ফাংশন, রাইট। সো রেগুলার ফাংশন, আর রেগুলার ফাংশন সিল, SEIL, সিল। এই রেগুলার ফাংশনটা যদি আমরা এখন একটু দেখি, CEIL, সিল। মনে করেন আমি যদি বলি যে ফার্স্ট নাম্বার 10.6, echo dollar first number base 64 let's check, সিল করে কত নিয়ে গেছে, 11 এ নিয়ে গেছে, 10.5k, 10.6k, 10.5k কি বলে, 11 এ নিয়ে যাচ্ছে। 10.1k কি বলে, অলওয়েজ কি সিল উপরের দিকেই নিয়ে যাবে। তো যখন আমরা 10.5 বা তার নিচে পাবো, তখন আমি যদি নিউমেরিক ভ্যালু চাই তখন তাকে কি বলবো, ফ্লোর। মানে ফ্লোর নামেও একটা বিল্ট ইন ফাংশন রয়েছে। আর যখন তার উপরে থাকবে, সিল করতে হলে সিল ফাংশনটা ইউজ করব। তো সি সিরিজে এখন পর্যন্ত কোনো ফাংশন মিস হয় নাই, রাইট। ক্যাল আছে, কল আছে এবং সিল আছে। CH ডিরেক্টরি, চেক ডেটা মানে চেক ডেট ফাংশনটা আমরা নিচ্ছি।
সিল CHDIR চেক ডেট নিচ্ছি, পরের দুইটা ফাংশনকে আমরা নিচ্ছি না, CHGRAB এটাকে নিচ্ছি না, CHMOD চপ জন ক্যারেক্টার CHR ক্যারেক্টার ফাংশনটা নিচ্ছি, চাঙ্ক চাঙ্কের যে চাঙ্ক স্প্লিট যে ফাংশনটা আছে চাঙ্ক স্প্লিট ফাংশনটা নিচ্ছি, ক্লাস এটা অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য লাগে, সো এই ক্লাস সিরিজের সকল ফাংশন আমাদের দরকার, এটা অবজেক্ট ওরিয়েন্টেড এর জন্য লাগবে। ক্লোজ ডিরেক্টরি ফাংশনটা দেখতে হবে, ক্লোজ লগ ফাংশনটা দেখতে হবে, কম্প্যাক্ট ফাংশনটা দেখতে হবে, কানেকশন অ্যাবোর্ট কানেকশন স্ট্যাটাস দেখতে হবে, কনভার্ট সিরিজটা দেখতে হবে, কনভার্ট সিরিজ কনভার্টের তিনটা ফাংশন আছে এটা দেখতে হবে, কপি ফাংশন দেখতে হবে, কাউন্ট ফাংশন দেখতে হবে, ইনফ্যাক্ট কাউন্ট সিরিজটা দেখতে হবে, কাউন্টের তিনটা ফাংশন আছে, মানে কাউন্টের দুইটা ফাংশন আছে, কাউন্ট আর কাউন্ট ক্যারেক্টার CHARS, ক্রিয়েট ফাংশনটা দেখতে পারেন, এটা আপডেটেড, সি টাইপ সিরিজ সি টাইপের যতগুলো ফাংশন আছে, অ্যাডভান্স লেভেল এবং অত্যন্ত পাওয়ারফুল ফাংশন আছে কার্ল সিরিজ CURL কার্ল সিরিজ আমাদের দেখতে হবে, এবং কারেন্ট যে ফাংশনটা কারেন্ট ফাংশনটা দেখতে হবে। সো সি সিরিজটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব কম ফাংশনই আমাদের ওভারলুক করতে হবে, তাই কিনা? ম্যাক্সিমাম সি সিরিজ ফাংশন গুলো আমরা দেখব। কাউন্ট করেছেন কতগুলো হয়েছে? কত? হ্যাঁ, আমি কার্ল সিরিজেরই তো 10টা ফাংশন আছে। ওকে সিরিজ ধরতে হবে, অ্যারেতে প্রায় 30টা মতো ফাংশন আছে। আচ্ছা, যেগুলো সিরিজ সেগুলো পাশে সিরিজ লিখে রাখবেন। ডি এখানে বাদ দেওয়ার কিছু নেই অলমোস্ট, রাইট? ডেট ডেটের উপরে অ্যারাউন্ড 30 ফাংশনস রয়েছে, রাইট? সবগুলোই আমাদের দেখতে হবে, ডেট অ্যাড ডেট ক্রিয়েট থেকে শুরু করে ডেট সিরিজের এভরি ফাংশন। ডেট FMT ডেট ফরম্যাট বেসিক্যালি এটাও এই সিরিজটাও দেখতে হবে আমাদের, ডেট নিয়ে কাজ করতে গেলে ডেট ফরম্যাটও দেখতে হবে, রাইট? উপর পর্যন্ত আমরা দেখলাম ডেট এবং ডেট FMT, ওকে? ডেট FMT, DBA টা নিচ্ছি না, আমরা DBA ইউজ করব না। আমরা যখন HTML এ কাজ করছিলাম, যখন টাইপটা ছিল ডেট, তখন তার এক একটা ব্রাউজারে এক এক ধরনের শো করছিল। তো PHP তো কি স্যার সেম? নেই, PHP সার্ভার সাইড কারো উপর ডিপেন্ড করে না, রান করলে রান, না হলে নাই। ডিবাগ সিরিজ, ওকে? ডিবাগ সিরিজের ইচ এন্ড এভরি ফাংশন। ডিফাইন নামে যে একটা ফাংশন আছে সেটা আমাকে বুঝতে হবে, ডিফাইন্ড নামে একটা ফাংশন আছে সেটা আমাকে জানতে হবে, ডিরেক্টরি একটা ফাংশন আছে, ডিরেক্টরি নেম একটা ফাংশন আছে, ডিস্ক ফ্রি স্পেস, ডিস্ক টোটাল স্পেস, ঠিক আছে? এটা র্যান্ডম ফাংশন বেসিক্যালি, এবং মোস্টলি ইউজ ফাংশন গুলোর মধ্যে এই যে ডিস্ক ফ্রি স্পেস, ডিস্ক
টোটাল স্পেস ডিস্ক ফ্রি স্পেস খেয়াল করেছেন অলমোস্ট সেম ফাংশন এই ফাংশনগুলো রেগুলার ফাংশন যেটা আমাদের দেখতে হবে ডিএনএসটা দরকার নেই ডিএনএসটা বেসিক্যালি প্রয়োজন পড়বে যদি আমরা সকেট প্রোগ্রামিং করি এই লেভেলে দরকার নেই বাট পরবর্তী স্টেজে দরকার আছে বাট আমি আপাতত এটা দেখার জন্য বলছি না ডিএনএস সকেট বলতে লাইক নেটওয়ার্কের সাথে আমার প্রোগ্রামটা ইনভলভ হচ্ছে তখন আমাকে সকেট প্রোগ্রামিং করতে হবে সো ডিএনএসটা সেখানে দরকার ডোম দরকার নেই ডাই ফাংশনটা দরকার আছে রেগুলার ফাংশন দেখেন ডিস্ক ফ্রি স্পেস এটার একটা এক্সাম্পল আমি যদি দেই এই ডিস্কের ফ্রি স্পেস আমি পুরো ডি ড্রাইভ দিয়ে দিয়েছি রাইট আমি পুরো ডি ড্রাইভ দিয়ে দিয়েছি এটা বাইটে আছে আমি যদি আমার ডি ড্রাইভে যাই আমার ডি ড্রাইভের ফ্রি স্পেস কত আছে বা আমি যদি আমার কম্পিউটারে যাই কিভাবে যাই কম্পিউটারে আপনাদের কাছ থেকে শিখতে হবে কিভাবে কি করবো আমি কই কোথায় আরেকটু উপরে এই যে এখানে না এখান থেকে এই যে ডিস্কের ফ্রি স্পেস 178 জিবি তাই না 178 জিবি এটাকে আপনি ক্যালকুলেট করলে 178 জিবি হবে কিলোবাইট তাই না মেগাবাইট দেন গিগাবাইট এটা যদি আমি বলি যে এটাকে যদি আপনারা ক্যালকুলেটরে তুলে আপনি বাইট থেকে প্রথমে কিলোবাইট থেকে যদি আপনি মেগাবাইট থেকে গিগাবাইটে যান তাহলে ওই গিগাবাইট স্পেসটা আপনারা পাবেন রাইট এটা তো ক্যালকুলেটরে যায় না বাট ক্যালকুলেশন ভুল হবে না পিএসপি ফাংশন ভুল করে না রাইট আমি চেক করে দেখাবো না আপনারা পারলে দেখে নিন ঠিক আছে এটা হচ্ছে আমার ফ্রি স্পেস আর আমি যদি বলি যে না আমি ফ্রি স্পেস দেখেছি আমার ডিস্কে টোটাল স্পেসটা কত আমার টোটাল স্পেসটাও আমি পেতে পারি এটা রেগুলার যেগুলো আমি ছোট ছোট ইউজ দেখাচ্ছি এটা রেগুলার আপনি খুব চট করে ইউজ দেখাতে পারেন বাট আদার্স যে ফাংশনালিটি গুলোর কথা বলছি সেগুলো চট করে এক্সাম্পল দেখানোর জন্য না বা আপনি যে ডিরেক্টরি নেম যে ফাংশন গুলো আছে ডিরেক্টরি এই ফাংশন গুলো আপনি ফ্রিকোয়েন্টলি ইউজ দেখতে পারবেন ঠিক আছে তো ডি সিরিজটা বোঝা যাচ্ছে যে ডি এর কোন কোন ফাংশন আমরা দেখব এবার ই সিরিজটাতে আসি এরর লগ এরর সিরিজটা exec এটা বেসিক্যালি লিনাক্স কমান্ড রান করার জন্য পিএইচপি এর মাধ্যমে লিনাক্স সার্ভারে কমান্ড রান করার জন্য এটাকে ইউজ করা হয়ে থাকে exec exif সিরিজটা exif exif explode বলা হয় এটা রেগুলার ফাংশন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন যেটা আমাদের প্রোগ্রামিং এর সময় অনেক লাগে এক্সট্রাক্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা ফাংশন এটাও একটা রেগুলার ফাংশন এক্সট্রাক্ট নামে যে ফাংশনটা আছে দেন ডান রাইট সো এই সিরিজটাতে আমরা যে ফাংশনগুলো নিয়ে কথা বলবো এর মধ্যে উপর থেকে আমি সবগুলোকে স্কিপ করেছি এরর লগটা রেখেছি এক্সিকিউট করার জন্য exec এক্সিকিউট করার জন্য exif সিরিজটা exif exif সিরিজটাকে আমি রেখেছি
এক্সপ্লোড রেখেছি, এক্সপ্লোড এর বিপরীতে ইমপ্লোড আছে, এক্সট্রাক্ট নামে একটা ফাংশন আছে। এক্সপ্লোড যেটা একটু বলে নেই, অনেক সময় প্রয়োজন পড়ে, যেমন অনেকগুলো স্ট্রিং আছে, রাইট? আমি একটা স্ট্রিং দিলাম, আমাকে বলা হলো যে এর মধ্যে কতগুলো ওয়ার্ড আছে, আমি আলাদা আলাদা করে দেখাও। আমাকে কি ওই ওয়ার্ডগুলোকে বের করে নিয়ে আসতে হবে না? কি ধরে বের করে নিয়ে আসবো? হোয়াইট স্পেস, যতগুলো হোয়াইট স্পেস ততগুলো ওয়ার্ড, হোয়াইট স্পেস দিয়ে আমি এক্সপ্লোড করে নিব। ডেলিমিটারস, ফার্স্ট এটা হচ্ছে হোয়াইট স্পেস, দ্বিতীয়টা হচ্ছে আমার স্ট্রিং। সো এই ফাংশনটা রিটার্ন করবে কি একটা অ্যারে। প্রথম ওয়ার্ডটা জিরো ইন্ডেক্স, দ্বিতীয়টা পরের ইন্ডেক্স, তার ওয়ার্ডটা পরের ইন্ডেক্স, তারেরটা পরের ইন্ডেক্স, রাইট? এভাবে রেখে দেবে। সো আমি কমা সেপারেটেড করব, পারবো না? আমি ডট সেপারেটেড করব, পারবো না? অনেক সময় লাগবে। যে স্ট্রিং এর মধ্যে কতগুলো সেন্টেন্স আছে তুমি বের করো, তখন কি লাগবে? এক্সপ্লোড। বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইমপ্লোড নামে এরকম ফাংশন আছে অ্যাড করার জন্য। এক্সট্রাক্ট, এক্সট্রাক্ট অত্যন্ত পাওয়ারফুল HTML5 ফাংশন, মানে PHP5 ফাংশন। যে এক্সট্রাক্ট যে ফাংশনটা, এই ফাংশনটাতে যদি আপনি একটা অ্যারে পুশ করেন, ওই অ্যারেতে যতগুলো ইন্ডেক্স আছে, মনে করেন 10টা ইন্ডেক্স আছে অ্যারের মধ্যে, 10টা ভেরিয়েবল হয়ে যাবে। ইন্ডেক্স গুলো কি হয়ে যাবে? 10টা ভেরিয়েবল হয়ে যাবে। এক্সট্রাক্ট করে দেবে। আমার অ্যারেতে অনেক ডাটা রাখা আছে, এক্সট্রাক্ট করে আমি অ্যারেটা দিলাম, অ্যারেটা এক্সট্রাক্ট হয়ে গেল, খুলে গেল। খুলে গিয়ে ভ্যালুগুলো কোথায় থাকলো? ভেরিয়েবল আকারে। দিস ওয়ে extract function, right? So এই explode, extract এই দুটো ফাংশন নিয়ে আমি আলোচনায় আসি। নামাজে একটা ব্রেক দিচ্ছি, হ্যাঁ 10 থেকে 15 মিনিটের একটা ব্রেক। আমি আলোচনা শুরু করব 50। গুনেছেন কতগুলো ফাংশন হয়েছে? গুনেন হবে না? 300 মতো হয়ে গেছে, 250 মতো হয়ে গেছে, নো ইস্যুস। আমরা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এক্সপ্লোড আর ইমপ্লোড আমি কথা বলছিলাম। এক্সপ্লোড যে ফাংশনটা আছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফাংশন। এই ফাংশনটা আমাদের কাজে লাগাতে হবে। এটা অনেক বেশি কাজে লাগাতে হবে যখন আপনি প্রবলেম সলভ করবেন। আমরা যখন কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করতে যাব, তখন দেখবেন যেন এর ইউজ হচ্ছে অনেক। আরেকটা ফাংশন আছে, str replace। এই ফাংশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্ট্রিং রিলেটেড। সো এক্সপ্লোড ফাংশনটা নিয়ে একটু কাজ করতে চাচ্ছি। কি করবে? মনে করেন আমি একটা ভেরিয়েবল স্ট্রিং বলছি, আর এই ফাংশনটা যখন আমি লিখছিলাম, একটু খেয়াল করেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সপ্লোড ফাংশনটা সম্পর্কে যখন কিছু বলা হচ্ছে, কি রিটার্ন করবে? কি একটা অ্যারে। সো এটা অলওয়েজ দেখে নেবেন যে এই ফাংশনটা কি রিটার্ন করছে, ইন্টিজার, স্ট্রিং, বুলিয়ান, অ্যারে নাকি কি। বিষয়টা বোঝা যাচ্ছে? দুইটা হলে সেটাকে অ্যারেই রাখবে, অ্যারেতেই রাখবে। একাধিক ভ্যালু রিটার্ন করতে পারে, ডেফিনেটলি সে অ্যারে বানিয়ে রিটার্ন করবে। যদি আমি দেখতে চাই, তখন প্রিন্টারের মতো হয়, বা আমি যদি প্রিন্ট করে দিতে চাই, আমার হাতে লুপ আছে, প্রিন্ট করে দিব। অ্যারে কে প্রিন্ট করা যাবে না? পরে শিখেছেন না আপনারা? হয়েছে তো শেখানো? হ্যাঁ, ফরেস্ট দিয়ে কি করা যায়? ফরেস্ট দিয়ে কি করা যায় বলেন? অ্যারেকে ভাঙা যায়। হ্যাঁ, অ্যারের ভেতরে ডাটা বের করা যায়। এটা 2D হোক আর 1D, খুব সহজে অ্যারেকে ভেঙে ফেলা যায়, রাইট? সো ফরেস্ট লুপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি ওইটা নিয়ে আলোচনায় আসছি।
হাই হাই আজকে এসে যদি বলে যে অ্যাসোসিয়েটিভ অ্যারে বলতে আমরা কি বোঝাই, তাহলে তো আমি বিপদে পড়ে গেলাম। ভেরি স্যাড। আপনি সম্ভবত অ্যারে ক্লাসে ছিলেন না, ছিলেন? হোয়াইট বোর্ডে না, অ্যারে তো বলতে হবে, অ্যারে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যারে শিখলাম না, আমরা ফাংশনে চলে আসলাম, এটা চিন্তার বিষয়। এই কারণে গতদিন যখন একটা অ্যারে দেখাচ্ছিলাম তখন অনেকে একটু হজবজ খেয়ে গেছেন, রাইট? এর সম্পর্কে আমাদের ধারণা একটু কম মনে হচ্ছে। বাই দ্য ওয়ে, এখান থেকে কিছু ধারণা পাবো, আমি অ্যারে নিয়ে আরেকটু আলোচনায় আসছি, ঠিক আছে? আমি ভুলে গেলাম নাকি, আমি শিখেছি? স্ট্রিং, একটু খেয়াল করেন, আমি একটি স্ট্রিং লিখছি। একটি স্ট্রিং, রাইট? এখানে নাম্বার অফ ওয়ার্ডস রয়েছে। আমি এক্সপ্লোড কে যা বলছি একটু খেয়াল করেন, এক্সপ্লোড কে আমি ফার্স্টে বলছি ডেলিমিটারস, হোয়াইট স্পেস। আর তাকে বলছি যে কাকে তুমি ডেলিমিটারস করবা, হোয়াইট স্পেস দিয়ে এক্সপ্লোড করবা স্ট্রিং কে। সে আমাকে রিটার্ন করবে অ্যাকচুয়ালি একটা অ্যারে, আমি সেটাকে ডাটা বলছি। এখন আপাতত যদি ওই ডাটা রেটার কোনো ভ্যালু আছে কিনা বা ওর ভেতরে কি আছে সেটা দেখতে চাই, তাহলে আমি প্রি ডাম্প করে দেখতে পারি বা ডাম্প দিয়ে দেখতে পারি, অথবা প্রিন্ট আর দিয়ে ডাটাকে দেখতে পারি প্রাথমিকভাবে। বাট ভ্যালু বের করতে হলে আমি কিন্তু লুপ চালিয়ে সুন্দর করে ভ্যালু বের করতে পারি। লেটস চেক। লিডিং 0 ইন্ডেক্স, আইটি 1 ইন্ডেক্স, ট্রেনিং 2 ইন্ডেক্স, ইভেন হাইপেনটাও কি ভিন্ন আরেকটা ইন্ডেক্সে গেছে, তাই কিনা? সেপারেট করে ফেলেছে না, সেপারেট করে একটা অ্যারে বানিয়ে দিয়েছে যে তোমার সেপারেটেড ভ্যালু। নাও আমি কি করেছি, 50 জনের নাম, আমার কাছে 50 জনের নাম আছে, রাইট? আমি বলছি যে 50 জনের নাম স্পেস দিয়ে হয়তো হবে, অথবা 50 জনের নাম স্পেস দিয়ে করতে গেলে কিন্তু ভজঘট হয়ে যাবে, কারণ নাম দুইটা ক্যারেক্টার, কারণ নামে তিনটা ক্যারেক্টার, মানে তিনটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, চারটা ওয়ার্ড আছে, কি হবে? ম্যানেজ করা তো সম্ভব না। আমি যদি কমা দিয়ে দিয়ে রাখি, রাইট? ভ্যালুগুলো কমা দিয়ে দিয়ে রাখলাম, পরে কতগুলো ভ্যালু সেটা আমি কি জাস্ট ডেলিমিটার কমা চেক করে বের করে নিতে পারবো। বুঝতে পেরেছেন? সো একই জায়গায় অনেক ভ্যালু আমি রেখে দিতে পারি এবং সেটাকে ভেঙে ফেলতে পারি। সো এই যে কাজটা এক্সপ্লোর ফাংশনটা করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই ফাংশনটার ইউজ আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। আর এটা কি ধরনের আরে, একটা তো হবেই, নিউমেরিক অ্যারে। আমি ফাংশনে আপাতত এক্সিট দিয়ে দিচ্ছি। এক্সিট মানে কি? এক্সিট মানে কি বলেন? শেষ, এর পরে কম্পাইলার নামবে না। পিএসপি যে কম্পাইলার আছে সেই লাইনের পরে আর আসবে না যদি 1000 লাইনের কোডও থাকে। তো মানে এক্সিট যদি ফার্স্ট লাইনে থাকে নিচের কোডগুলো আর এক্সিট হবে না, রাইট? সো ফাংশনে আমি এক্সিট দিচ্ছি, আমি আলোচনা শুরু করছি অ্যারে নিয়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? এটা ছাড়া চলা যাবে না।
আমরা যেরকম মশলা ছাড়া তরকারি খেতে পারি না, তাই না? লবণ ছাড়া অনেকে খেতে পারে, জানেন? অনেকে লবণ ছাড়া খেতে পারে, বাট মশলা ছাড়া খেতে পারে না। কি দিয়েছে? 3:30টায়? ভেরি গুড। আপনাদের তো ওই সময় ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। কেউ একজন হয়তো দিয়েছে। কে দিয়েছে? ফাতিমাকে কে দিয়েছে? ওর দোষ আছে, ও তো আসেই নাই। আচ্ছা আচ্ছা। ফাতিমার নাম্বার কে পেল? সেটাও হতে পারে, সেটাও হতে পারে। অনেকেই আসে নাই, অনেকে হয়তো অনেকে হওয়ার সম্ভাবনা আছে। হওয়ার সম্ভাবনা আছে, এটা হয়ে থাকে নরমালি। আচ্ছা, অ্যারে নিয়ে কথা বলছিলাম। অ্যারে অ্যারে কি? অ্যারে কি বলেন? বলেন বলেন বলেন। স্পেশাল টাইপ ভ্যারিয়েবল যেটার ভিতরে অনেকগুলো ডেটা, মাল্টিপল ডেটা স্টোর করা আছে। স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে আমরা একাধিক ভ্যালু স্টোর করতে পারি। একটা বিষয় অনেকে বলে নাই, সেটা হচ্ছে ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। ভ্যালুগুলো থাকবে ইন্ডেক্স আকারে। ইন্ডেক্সের উপরে বেস করে অ্যারেকে 3 ভাগে ভাগ করা হয়: নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল। নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ, মাল্টি ডাইমেনশনাল। আমার কেন যেন মনে হচ্ছে আমি বলেছিলাম। ওই ক্লাসটা তো আপনি নিয়েছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, না না হ্যাঁ হ্যাঁ, আমি শিওর দাঁড়ি করবেন। পিছনে বসে গুগল করে তারপরে অ্যান্সারটা দিল না। আমি বললাম নো প্রবলেম, নো প্রবলেম। আমি আবার রিপিট করছি কারণ আচ্ছা পাচ্ছেন না? আগের গুলো তো আপডেটেড। কত পর্যন্ত আছে? 13 পর্যন্ত আছে, 14-15 নাই। কোড পাচ্ছেন? যেটা করবেন, আমাকে যে কেউ একজন সিআর, আপনি যেদিন ক্লাস হবে ওই দিন রাত 8টা নাগাদ তার মধ্যে আপলোড হয়ে যায়, ওই সময়টাতে একটা টেক্সট দেবেন যদি আপনি চ্যানেলে না পান। মেসেজ করবেন যে আমাদের ভিডিওটা চ্যানেলে আসেনি। ওকে, তাহলে প্রতিদিন রাতে পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা অ্যারের নিয়ে কথাটা আলোচনা করতে চাচ্ছিলাম। অ্যারে স্পেশাল টাইপের ভেরিয়েবল যেখানে একাধিক ভ্যালু স্টোর করা হয়ে থাকে। অ্যারে কয় প্রকার? নিউমেরিক, অ্যাসোসিয়েটিভ এবং মাল্টি ডাইমেনশনাল। নিউমেরিক অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে আমরা কিভাবে বুঝি? তাদের ডাইমেনশন একটা, বাট যদি ইন্ডেক্স হয় নাম্বার দিয়ে সেটা নিউমেরিক, ইন্ডেক্স দেওয়া হয় যদি কোনো নাম দিয়ে তখন এটাকে বলা হয় কি? অ্যাসোসিয়েটিভ, রাইট? উজ্জ্বল, বুঝতে পারছেন? তো আমি একটা অ্যারে যদি ডিক্লেয়ার করি, ডাটা অ্যারে, আমার এখন স্পষ্ট মনে পড়ছে যে আমি পড়িয়েছি। ডাটা অ্যারে, নিউমেরিক অ্যারেকে দুই ভাবে ডিক্লেয়ার করতে পারি বা ভ্যালু অ্যাসাইন করতে পারি। আমি যদি বলি 100, 200, 300, 400, ভ্যালুগুলো কিভাবে থাকছে? 100 0 ইন্ডেক্সে, 200 1 ইন্ডেক্সে, 300 রাইট 2 আর করসপন্ডিংলি 3 ইন্ডেক্সে আছে। সো আমি
একটু খেয়াল করেন অটোমেটিক কি অ্যাসাইন হয়েছে 0 1 2 3 ইন্ডেক্স গুলোতে। এটা বেসিক্যালি ইন্টারমিডিয়েট স্টাইল বলা হয়ে থাকে। আমরা অ্যারেকে অনেক সময় যেটা করে থাকি যে অ্যারে গোছানোর প্রয়োজন পড়ে, যে আমার একসাথে অনেকগুলো ভ্যালু আছে আমি অ্যাসাইন করে দিলাম, ইটস গুড, ভেরি গুড, যে আমার অনেক ভ্যালু আছে একসাথে আমি অ্যাসাইন করলাম, আমার রয়ে গেল। বাট অনেক সময় যেটা দেখা যায় যে আমরা আম কুড়াই না, আম কুড়াই তো, রাইট? ডালির মধ্যে আম কুড়াই, একটা একটা করে রাখি, তারপরে ডালিটা নিয়ে চলে যায়। সো প্রোগ্রামিং করার সময় মনে করেন 100 লাইনের কোড আছে বা 1000 লাইনের কোড আছে, সো সেখান থেকে 2-4 লাইন পর পর একটা একটা করে ভ্যালু আসছে, আমি অ্যারেতে গোছাচ্ছি। আমার ভ্যালুগুলো বা ডেটাগুলো এক জায়গায় নেই, একবারে আমার হাতে আসছে না, বিভিন্ন ক্যালকুলেশনের পরে আমার একটা ভ্যালু আসে, সেটাকে আমি এক জায়গায় রেখে দিচ্ছি। সেটা বুঝতে পেরেছেন? ক্যাচ করা আর কি, আমি বিভিন্ন সময় ভ্যালুগুলো পাচ্ছি এবং সেটা একটা নির্দিষ্ট অ্যারেতে ক্যাচ করে রেখে দিচ্ছি। তখন কিন্তু এভাবে অ্যারে ডিক্লেয়ার করে ভ্যালু দিতে পারবো না। পারবো? আমার হাতে তো ভ্যালুই নাই, আমার হাতে এখন 2টা ভ্যালু আছে, সো ওই দুটো যদি এখানে দিয়ে দেই গুড থাকবে, রাইট? পরবর্তীতে অন্যান্য ভ্যালুগুলো আমি কিভাবে দিব? আবার কি এখানে ব্যাক করবো? এই লাইন তো আর ব্যাক করবে না, রাইট? তখন আমাকে ভ্যালু দিতে হয় ঠিক এভাবে। অ্যারেটা ডিক্লেয়ার থাকে, তারপর ডাটা অ্যারের ইন্ডেক্স লাইক 0, এর মধ্যে আমি ভ্যালু রাখছি। this এখানে 10 লাইন থাকতে পারে, এখানে 20 লাইন থাকতে পারে, রাইট? বিভিন্ন কোড আছে, তারপরে যেটা ম্যানেজ হচ্ছে ওটা আমি ইন্ডেক্সের মধ্যে রেখে দিচ্ছি। সো এটাকে বেসিক স্টাইল বলা হয়। অ্যারেতে আপনি ভ্যালু রাখছেন, ইন্ডেক্স গুলো যখন নাম্বার দিয়ে তখন এটাকে বলা হচ্ছে কি নিউমেরিক অ্যারে। ঠিক আছে, গুড। এবার আসি অ্যাসোসিয়েটিভ অ্যারে কনসেপ্ট নিয়ে। তো অ্যাসোসিয়েটিভ অ্যারে বিষয়টা কি? ডিক্লারেশন সেম, বাট এখন ইন্ডেক্স গুলো নাম্বার দিয়ে নেই। নাম্বার দিয়ে রাখলে এটা মনে রাখাটা অনেক কঠিন, রাইট? কোন নাম্বারে কোন ভ্যালু আমি রেখেছি। বাট আমরা যদি এটাকে ম্যানেজ করতে চাই আরো প্রপার ওয়েতে, ভ্যালুগুলো যেন নির্দিষ্ট কোনো একটা ইন্ডেক্সের মধ্যে থাকে, যে ইন্ডেক্সের নামটা মিনিংফুল, যেখানে আমরা অ্যাবসলিউটলি মিনিংফুল নেম অ্যাসাইন করতে পারি অ্যারের ইন্ডেক্সের জন্য, ঠিক ওই ধরনের অ্যারেকেই আমরা বলে থাকি কি অ্যাসোসিয়েটিভ অ্যারে। যে ইন্ডেক্সের নাম আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, আমি ভ্যালু রাখবো, যে ভ্যালুটা রাখবো তার সাথে মিনিংফুল ইন্ডেক্সের নাম আমি সেট করে দিব। আপনারা যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করেন, তো করেছেন অনেক আগে, ভুলে গেছেন মনে হয়, তাই না? এখন নাকি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, আগেও ছিল, তাই কিনা আমার তো জানা নেই। মোবাইল থেকে করা যায়, হ্যাঁ, ভেরিফাইয়ের জন্য। আচ্ছা, ইমো কি? পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে, আমি অনেক দূর পেছনে আছি। ইমো যেটা আমি যতটুকু জানি সেটা হচ্ছে আমার কাছে প্রতিনিয়ত মেসেজ আসে যে লেটস ভিডিও চ্যাট, রাইট? চ্যাট উইথ মি, এই টাইপের রেগুলার 8-10টা 15টা করে SMS আসে। বাট এতটুকুই জানি ইমো দিয়ে ভিডিও চ্যাট করা যায়,
স্যার স্কাইপের মতো অনেক স্কাইপের মতো অতটা স্মার্ট না, স্মার্ট না। ভাইবার আছে, রাইট? হোয়াটসঅ্যাপ আছে, নাম জানি। আচ্ছা, আমি খুবই ভীত, রাইট? এই কারণে আমার মোবাইল থেকে মেমোরি ছিল, মেমোরি কার্ড ফেলে দিয়েছে। মেমোরি কার্ড নেই, ছবি তোলা যায় না, রাইট? ক্যামেরা আছে, ছবি তোলা যায় না। ওয়াইফাই যখন অফিসে থাকে ইন্টারনেট, বাট ভিজিট করি না মোবাইল থেকে। আর ওই ধরনের যে অ্যাপস গুলোর কথা বলছেন, অ্যাকাউন্ট নেই আমার, রাইট? তো খুবই ডেঞ্জারাস, টাইম কিল করে, নাথিং এলস, রাইট? আপনার সময় নষ্ট করবে, আপনার উপকারে আসবে না। যে জিনিসটা আপনার সময় নষ্ট করছে, আপনার ক্ষতি করছে, কেন তার পেছনে দৌড়াবেন? কোনো কিছু শেখা যায়? এই যে 3টে অ্যাপ্লিকেশনের নাম বললাম, কেউ কিছু শিখেছেন এটা দিয়ে? আমার মনে হয় না, রাইট? আচ্ছা, তা সে খান সাহেবের তো আসবেই। মাঝে মাঝে তো আনন্দ নাম্বারটিকেও পরীক্ষার আগের দিন রাতে বেলা কাজ করে স্যার। ফ্রি কল না, ইন্টারনেটে ফ্রি কল, এটা ভালো, এটা বেশ ভালো। ফ্রি কল পাওয়াটা বেশ ভালো। ওয়েব থেকে কল পাওয়া যায়, এখন ফ্রিতে কল দেওয়া যায়, ভাইবার ইন্টারনেট থাকলে কল দেওয়া যায়। এগুলো ভালো, খারাপ না। ডাটা শেয়ারিং করা যায় না? এখন নাকি ভাইবার অ্যাকাউন্ট বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাকি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বেসিক্যালি কয়েক মাস আগে এটা সম্পর্কে এতটা ডিটেল জেনেছি, কারণ আমি এর আগে পড়াশোনা করিনি, ইচ্ছে করেই। দে লাইক very good friend since KG1, right? 2 friends, boys na girls, right? 2 friends. এটা ব্রেক হয়ে গেছে শুধু ভাইবারের অ্যাকাউন্টে দেখে হওয়ার কারণে। একজন আর একজনটা ভাইবারের অ্যাকাউন্ট খুলে নাকি কি করেছে, এজন্য ব্লাস্ট হয়ে গেছে, মানে পুরো ফ্রেন্ডশিপ নাই। তাহলে বোঝেন সেটা কতটা গুরুত্বপূর্ণ, রাইট? সেটা বুঝতে পেরেছেন? এটা আমি একটা ক্ষতিকর দিক বললাম। এরপরে আমি জানার চেষ্টা করেছি বিষয়টা কি, ভাইবার, সরি হোয়াটসঅ্যাপ। একটা বিষয় মনে রাখবেন, যে প্রযুক্তি আপনি ইউজ করবেন, প্রযুক্তি যেন আপনাকে ইউজ না করে। আপনারা হচ্ছেন, ইজিলি হচ্ছেন, আপনাকে ইউজ করা হচ্ছে, খুব ইজিলি ইউজ করা হচ্ছে, আমরা খুব বেশি ইনভলভ নেই। ইলেকট্রনিক্স এর প্রোডাক্টের ডিমেরিটস বলছি। জাপানে এখন 17% এরকম লোক আছে যারা 1 থেকে 5 বছর ঘরের বাইরেই যায়নি, ঘরের বাইরে বের হয়নি, শুধু ইলেকট্রনিক্স এর মধ্যে আছে, এবং তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেশি, 35%। কিছু একটা ইলেকট্রনিক্স তাকে আটকে ফেলেছে, সে বাসার বাইরেই যায়নি, মানে বাসার বাইরে যায়নি। বিষয়টা বুঝতে পারছেন? এক বছর থেকে শুরু করে 5 বছরের মধ্যে 17% লোক আছে এরকম, যারা বাসার বাইরে যায়নি, এবং তাদের মধ্যে 35% আত্মহত্যার প্রবণতা দেখা গেছে। মানে আত্মহত্যা হচ্ছে তার মধ্যে 35% এর। সেটা সমাজ থেকে বিচ্ছিন্ন, ফ্যামিলি থেকেও বিচ্ছিন্ন। আমরা ওইদিকেই যাচ্ছি, একটু কেয়ারফুল হন, আদরের ধনটাকে একটু দূরে সরিয়ে রাখেন।
এখন এদিক সেদিক করে চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, ইদানিং কিছু আর্টিকেল আসছে দেখছেন না, যে মাথার কাছে মোবাইল থাকলে এটা হবে সেটা হবে, রাইট? গ্লাস না না, এমনিতেই না, মানে এটা থাকলে, ডিভাইসটা থাকলে ক্ষতি হয়, বাট ওটাকে রংচং করে আরেকটু ফোকাস করা হচ্ছে যাতে অ্যাটলিস্ট ঘুমানোর সময় মোবাইলটা আপনার কাছে যেন না থাকে। আগে তো মানুষ ভাষা বলে দেখতে চাল জানলা কোন দিকে দক্ষিণ দিকে, এখন স্যার দেখতে চাল সে চার্জারের কোনটা কোন লাগে দরকার পড়ে না, রাইট? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, তারা মাল্টিপ্লাগ কিনে নেয়। মাল্টিপ্লাগ কিনে নেয়, এটা আমার ছোট বোনের কথা বলছি। ওকে আমি যে পানিশমেন্ট দিয়েছিলাম, ওর যদি মনে থাকে তাহলে জীবনে মাল্টিপ্লাগ দেখলেই ভয় পাবে। সাডেনলি দেখি যে রাত্রেবেলা রুমে গিয়ে দেখছি যে মাল্টিপ্লাগ দিয়ে মাল্টিপ্লাগটা বেডের উপরে রেখে তার সঙ্গে 3টা চার্জার লাগিয়ে 3টা ফোন নিয়ে কি যেন করছে, একটা কোলের উপরে আর 2টা 2 হাতে। মানে মোবাইল তো 3টা, একটা ল্যাপটপ আর 2টা মোবাইল, রাইট? 3টেই তো মোবাইল এখন, রাইট? তো সে বুঝতে পেরেছে। যেটা বুঝতে পারছেন, ঘুমানোর আগে চার্জারটা মাথার কাছে, মাল্টিপ্লাগ, আলো জ্বলতেছে, ইলেকট্রিসিটি 220 ভোল্ট। অ্যাক্সিডেন্ট হলে দোষ কার? ইলেকট্রিসিটির। মোবাইল ব্লাস্ট হয়, আগে হতো না কেন জানেন? মানুষ প্রয়োজনে মোবাইল চার্জ দিত, আর এখন 24 ঘন্টা চার্জ দেয়। মোবাইল থাকবে, 7 হোক আর আইফোন হোক, ব্লাস্ট হবেই। চার্জে দিয়ে গেমস খেলে। বাই দ্য ওয়ে, আমরা বেঁচে গেছি। আচ্ছা, আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে ইন্ডেক্স নিয়ে কথা বলি। একটু খেয়াল করেন, আমি অ্যাসোসিয়েটিভ অ্যারেটা এভাবে করলে বেটার, আরো ভিন্ন প্রসেসেও করা যায়। লাইক আমি গতদিন এরকম লিখেছিলাম, আমার মনে আছে, এক্সাম্পল হিসেবে এটাও লিখেছিলাম, রাইট? এটাও মনে আছে, এবং আমি 3টে ইন্ডেক্স লিখেছিলাম, এটাও মনে আছে। বয়স বেড়েছে, হ্যাঁ, আগে 7 ছিল, এখন 8। ও আমার মোবাইল নিয়ে টানাটানি করে না, কেন জানেন? আমার মোবাইলে কোনো গেমস নাই। মেমোরি নেই তো, কোথায় ডাউনলোড করবো? ফোনের কোনো মেমোরি নেই, ফোনের বিল্ট ইন মেমোরিও নাই। মানে বিল্ডিং খুব কম আছে রুমটা। ফোনের যে বিল্ট ইন মেমোরি থাকে সেটাও আমি ফেলে দিয়েছি, এক্সটার্নাল মেমোরি তো বাদ, বিল্ট ইন মেমোরিও বাদ। নাম্বার সেভ হবে সিমে, ওকে? আর সেটের যে মেমোরি থাকে ওখানে সেটে কিছু মেসেজ শেখা মেমোরিতে যায়, সিমে যায় আর কি। সিমে আসলে বাকি আমার নাম্বারগুলো ফেলে দেই। সো উপকার পাবেন, আপনিও করেন, সময় বেঁচে যাবে। আচ্ছা, এখন এটাকে আমরা কি ধরনের অ্যারে বলছি? অ্যাসোসিয়েটিভ অ্যারে বলছি। এক্স্যাক্টলি এটাকেই আমি একটু ডিফারেন্ট স্টাইলে লিখি। একটু খেয়াল করেন আমি কিভাবে লিখতে পারি। অনেক সময় এই ধরনের কোডিং দেখবেন, আশ্চর্য হওয়ার কিছু নেই, এটাও একটি স্টাইল, এভাবেও লেখা যায়, রাইট? কিভাবে? প্রথমটা হবে ইন্ডেক্স, তারপরেরটা হবে ভ্যালু, রাইট? কমা, এটা লাস্ট ডেতে দেখাই নেই, দেন এজ, দেন ভ্যালু, আবার ইন্ডেক্স, দেন ভ্যালু। ভ্যালুটার নাম কি? মানে নিচের এটা যতটা সহজে লেখা সম্ভব, যতটা সহজে বোঝা সম্ভব, এক লাইনে হওয়াতে একটু ক্লামজি মনে হতে পারে, বাট এটা টাইম কনজিউমিং। হ্যাঁ,
টাইমটা কম লাগবে, খুব ইজিলি লিখতে পারবেন, ইজিলি ফিট করতে পারবেন কোডের মধ্যে। তো যদি আপনার অ্যারেতে ভ্যালু কম থাকে, 2 4 5টা ভ্যালু, তখন আপনি স্টাইলে লিখতে পারেন। সো এটাকে ইন্টারমিডিয়েট স্টাইল বলা হয়, আর এটা বেসিক। রেগুলার কেসে এই স্টাইলটাই আপনারা বেশি দেখবেন, কারণ আমরা বেসিক পর্যায়ে আছি। আমরা বেসিক পর্যায়ে আছি। চলো, অ্যাসোসিয়েটিভ কাকে বলা হচ্ছে? যাদের ইন্ডেক্স নাম দিয়ে স্পেসিফিক ভাবে মিনিংফুল একটা নাম দিয়ে করা, তাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। নিউমেরিক কেন বলা হচ্ছে? নাম্বার দিয়ে, ইন্ডেক্স গুলো নাম্বার দিয়ে, সেটাকে বলা হচ্ছে নিউমেরিক অ্যারে। ওটা তো নাম্বার, কোটেশন দিলে স্ট্রিং হয়ে যাবে। এখানেও দেখেন এই 8টাকে কোড করা হয়নি, খেয়াল করেছেন? 8টাকে কিন্তু কোড করা হয় নাই। সো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে। কারো কোনো কোশ্চিন আছে অ্যারে, নিউমেরিক অ্যারে আর অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে? থাকলে করতে পারেন। আমরা অনেকবার বলতে পারি, যদি বলেন যে 59তম ক্লাসে গিয়ে বলেন অ্যারে, তাও বলতে পারি, কারণ কাজে আসবে। আপনি যখন প্রোগ্রামিং করতে যাবেন, অ্যারে ছাড়া আপনি পারবেন না প্রোগ্রামিং করতে। বিশেষ করে 5টা সিনট্যাক্স যে কোনো সময় যে কারো সাথে আপনি আলোচনা করতে পারেন, ক্লিয়ার কনসেপ্ট ডেভেলপ করার জন্য, শেখার জন্য। কোনো কিছু যদি পিএইচপি ম্যানুয়াল থেকে নাও পড়েন, ভেরিয়েবল, অপারেটরস, স্টেটমেন্টস, অ্যারে আর ফাংশন সম্পর্কে অবশ্যই পড়বেন, রাইট? এর সাথে অ্যাডিশনাল বলবো ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইমপ্লিমেন্টস, রাইট? এই টপিকগুলো পড়তে, মানে একদম থরলি বই যেভাবে পড়ি, টেক্সট বুক পরীক্ষার জন্য ঠিক সেভাবে পড়ব। ভুল হলো, হ্যাঁ? টেক্সট বুক পড়লে তো সেটা ভুলে যায়, পরীক্ষা শেষ, সব শেষ। আপনারা তো কারেন্টলি পড়াশোনা করছেন ম্যাক্সিমামই, রাইট? নিজেদের টেক্সট বুকের নাম মনে আছে? খুব কমই হয়তো মনে আছে, বইয়ের নামে ভুলে গেছেন, ভেতরে কি আছে সেটা তো প্রশ্নই আসে না, তাই কিনা? হ্যাঁ, সো এটা কিভাবে বলা যায়? কে বলতে পারে সবচেয়ে ভালো মনে থাকে কোনটা পড়লে, কিভাবে পড়লে, বা কি করলে? ভেরি গুড। তাহলে সেই স্টাইলে আপনি পড়েন, কারণ আপনার কাছে ভালো লাগে, মনে থাকবে। হ্যাঁ, সেই স্টাইলেই আমাদের ওটা পড়তে হবে, যার যেভাবে ভালো লাগে। আমি বলেছিলাম একজনের পড়ে মনে রাখতে পারে, একজন দেখে মনে রাখতে পারে, আর একজন দেখে শুনে মনে রাখতে পারে। আমি বোঝাতে পেরেছি? সো যে যেভাবে পারেন সেভাবে মনে রাখার চেষ্টা করেন। ওকে, এবার মাল্টি ডাইমেনশনাল অ্যারে কনসেপ্ট। এটা আবার কি জিনিস, তাই না? মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে ফেসবুক। আচ্ছা, আপনারা ফেসবুক খুলেছেন নাকি? অ্যাটলিস্ট এই সময়টাই খুলেন না, হ্যাঁ, ক্লাসের সময়টা। আচ্ছা, মাল্টি ডাইমেনশন, একাধিক ডাইমেনশন। এখন কতগুলো ডাইমেনশন হতে পারে সেটা কিন্তু বলা নেই, একের অধিক। আমি মাল্টি ডাইমেনশনকে 2 ডাইমেনশনাল বলতে পারি না, বললে ভুল হবে। আপনি যদি অ্যান্সার করে, আমরা অনেক সময় কোশ্চেন করি যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি, যার 2টা ডাইমেনশন আছে তাকে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলি। ডিরেক্ট অ্যান্সার, রাইট? তখন এটাকে আমরা আংশিক সত্য হিসেবে ধরে নেই। আরেকটু এলাবোরেট করতে বলি, একটু এক্সপ্লেইন করেন, তখন হয়তো বলবে যার রো ইন্ডেক্স আছে এবং কলাম ইন্ডেক্স আছে তাকেই আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলে থাকি। কাউন্টারে হয়তো আপনাকে বলতে পারে যে ওই রো বললেন, রো এর ভেতরে কি ইন্ডেক্স আসতে পারে, কলামের ভেতরে কি ইন্ডেক্স আসতে পারে, তখন আপনাকে কিন্তু পেঁচিয়ে ফেলবে, ডেফতে চলে যাবে।
সো কোনো কিছু যদি আপনি অর্ধেক কোশ্চেন করেন, আপনাকে হ্যাসল করার জন্য, আপনাকে রাগিয়ে তোলার জন্য, আপনাকে পিষে ফেলার জন্য, ওইটার উপরে এনকাউন্টার আসতে থাকবে। এমন কিছু বলবেন না যেটা আপনি খুব কম জানেন, অর্ধেক জানেন, কোয়ার্টার জানেন, রাইট? অ্যান্সার স্পেসিফিক হবে, জানলে জানি, না জানলে জানি না। ভুল কোনো কিছু বলা যাবে না সেখানে। এটা শুধু আমি ওই আপনাদের ইন্টারভিউর সময় বলছি না, লাইফে প্রত্যেকটা ক্ষেত্রেই এটা মেনে চলার চেষ্টা করবেন, উপকৃত হবেন। ঠিক আছে, ওকে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাকে আমরা কি বলতে পারি? যে অ্যারেতে একের অধিক ডাইমেনশন থাকবে সেটাকেই আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে পারি। মূলত পিএসপি তে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে আমরা 2D কেই বুঝি, রাইট? পিএসপি তে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে দুইটা ডাইমেনশনই বুঝি, যেখানে রো এবং প্রথম ইন্ডেক্সটাকে আমরা রো বলি, বা প্রথম ডাইমেনশনটাকে রো বলি, দ্বিতীয় ডাইমেনশনটাকে আমরা কলাম বলতে পারি। আপনি এলাবোরেট করবেন একই সাথে যে ওই রো এর ভেতরে বা কলামের ভেতরেও আরো ইন্ডেক্স আসতে পারে। ঠিক আছে, সো লক করে দেবেন, সে যেন আর ফার্দার ওই বিষয়ে কোশ্চেন করতে না পারে। ঠিক আছে, সো অ্যারে কি বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে কি সেটা কিন্তু আপনারা সুন্দর করে জানলেন। এখন এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো 2D অ্যারে কনসেপ্ট বা মাল্টি ডাইমেনশনাল অ্যারে কনসেপ্ট যখন আমি আসবো, অ্যারে ডিক্লারেশন সেম। যাই 2D এর ভেতরে আবার ডাইমেনশন হয়, ঠিক আছে, নেস্টেড হয়, তিনটা ডাইমেনশন কখনোই আসে না। ওই 2D এর ভেতরেই রো বরাবরও নেস্টিং হতে পারে, কলাম বরাবরও নেস্টিং হতে পারে, তার ভেতরে 1D আসতে পারে, তার ভেতরে আবার 2D ও আসতে পারে। আচ্ছা, সো এম ডাটা নামে একটা অ্যারে ডিক্লেয়ার করেছি আমি। এখন সেখানে যদি আমি ভ্যালু রাখার চেষ্টা করি, ভ্যালু একটাই, ডাইমেনশনাল ভ্যালু। আমার দুইটা ইন্ডেক্স, প্রথমটা আমার রো, দ্বিতীয়টা আমার কলাম। ঠিক আছে, আচ্ছা 2D অ্যারেতে একটু পিএসপি ছিলাম, মাল্টি ডাইমেনশনালে ছিলাম। সো মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে রো আর কলামের কথা উল্লেখ করা হচ্ছে খুব জোরে সোরে, তাই না? রো কি, কলাম কি, রাইট? রো কাকে বলে আর কলাম কাকে বলে, আই থিংক এটা নিয়েও আমি কথা বলেছিলাম। আমি যদি বলি আমার হরিজন্টাল এক্সেস তাকে আমি রো বলি, আর ভার্টিক্যাল এক্সেসকে আমি কলাম বলে থাকি, রাইট? রো আছে, কলাম আছে, এরকম একটা এক্সাম্পল দেন। টেবিল, রাইট? 1 নাম্বার এক্সাম্পল, রাইট? রো আছে এবং কলাম আছে। তো আমি যদি একটা টেবিলের কথাই বলি, আমি যদি একটা টেবিল আপনাদের বানাতে বলি, ছোট্ট একটা টেবিল, আমি বলছি যে আপনারা 1x1 টেবিল করেন, এটা কি 1x1 টেবিল? তাই না? প্রাণ গোপাল, 1x1 টেবিল, কনফিডেন্ট? না জি স্যার, ওর কনফিডেন্সের একটু ঘাটতি আছে, এই জন্যই বলছি। ও কিন্তু অনেক কষ্ট করছে। নারায়ণগঞ্জ থেকে আসে, আবার নারায়ণগঞ্জে যায়, প্রতি 4 দিন না 5 দিন না প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকছে। আমি বোঝাতে পেরেছি? সে কিন্তু চাকরির মতো বা তার চেয়েও বেশি। লেট হয় না, আগেও আসে, রাইট? ইনফ্যাক্ট যারা দূর থেকে আসে তাদের ডেডিকেশন ওই লেভেলেরই। আমাদের সকালে মর্নিং ব্যাচ শুরু হয়েছে, ওখানে 12 জন স্টুডেন্ট আছে, তাদের আরো কিছু স্টুডেন্টের জন্য আজকে পরীক্ষা হলো। ওখানে 2 জন আছে যারা ইয়ে থেকে আসে, গাজীপুর থেকে আসে, গাজীপুর থেকে। ওই সিআর হয়েছে, ও বলে যে আমি 8টায় আসতে পারবো, ওই ব্যাচে। এটাকে ডেডিকেশন বলে। হ্যাঁ, এর সঙ্গে কনসেন্ট্রেশনটা যুক্ত করতে হবে, তাহলেই সাকসেসফুল। ঠিক আছে, আর কিছু লাগবে না।
একদম কর্নারে সেকেন্ড ইয়ার। ইতে কি উল্টা বলেছে, 2 rows 1 column, তাই না? এবার সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, সবাই পারবে এটা কি 2/2, তাই না মালাকার? এটা 2/2। তো এখানে দুইটা রো আছে, দুইটা কলাম আছে। এখন যদি আমি পজিশন বলতে বলি, যেহেতু এটা অ্যারে কি হয়, শূন্য থেকে শুরু হয়, তো আমি কার্সরটা যেখানে রেখেছি এটার পজিশন কি 1/1। ভেরি গুড। তাহলে এইটা কি 0 0, 0/0 বললে হবে না, এটা 0 0, হ্যাঁ, আর এটা 1 1। ক্লিয়ার? আমরা তো বুঝতে পারছি, তাই না? তো আমরা যখনই 2D অ্যারেতে ডাটা রাখতে যাব, রাইট, তখন যদি এটাকে আমি টেবিলের মতো করে চিন্তা করি, 2D তে ধরো নরমালি ডাটা রাখার প্রয়োজন পড়ে না, উল্টোটা করা হয়, টেবিলের ডাটা অ্যারেতে রাখলে ওটা 2D হয়। টেবিলের যদি একটা রো অ্যারেতে রাখি, মনে করেন এটাকে আমি স্লাইস করে একটা অ্যারেতে পুশ করলাম, ওই অ্যারেটা কি হবে বলেন তো? 1D না 2D? 1D। রো তো একটা, কলাম অনেকগুলো, তাহলে ওটা 1D। আর যদি আমি এই পুরো টেবিলটাকে তুলে নেই তাহলে সেটা কি হবে 2D। তো 2D অ্যারে কখনো বিল্ড করা হয় না, রিপিট করছি, 2D অ্যারে কখনোই বিল্ড করা হয় না, 2D অ্যারে বিল্ড হয়ে আসে ডেটাবেস থেকে। ডেটাবেস থেকে যখন আমরা ডাটা তুলি এবং ওই তোলা ডাটাটা যখন কোনো অ্যারেতে রাখি, তখন সে অটোমেটিক, যদি একটা রো হয় 1D, একাধিক রো হলে 2D হয়ে যায়। 2D হলে একাধিক রো, একাধিক কলাম, অ্যাজ সিম্পল অ্যাজ, রাইট? এখন যখন আমি তুলছি, কি দিয়ে তুলছি? সার্ভার ল্যাঙ্গুয়েজ দিয়ে তুলছি। সার্ভার ল্যাঙ্গুয়েজে ফাংশন আছে MySQL, আমরা যখন MySQL ইউজ করব, ফেচ অ্যারে, এই ফাংশনটা দিলে দুই ভাবেই ডাটা আসে, নিউমেরিকেও আসে, অ্যাসোসিয়েটিভেও আসে। কলামগুলো কি নিউমেরিকও আবার অ্যাসোসিয়েটিভও। আর যখন আমি MySQL ফেচ এসওক বলি, তখন শুধু অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স গুলো আসে। সেটা বোঝা যাচ্ছে? সো আমরা এটা দেখতে পারবো, আমরা খুব খুব কাছাকাছি চলে আসছি, এই বিষয়গুলোর খুব কাছাকাছি চলে আসছি, ফাংশনের পরেই আমরা ডেটাবেস অ্যাক্সেস করবো আর কি। তো কিছুটা তো ধারণা পাচ্ছি না অ্যারে সম্পর্কে, 2D সম্পর্কে তো কিছুটা ধারণা হয়েছে, আমরা এখনো কমপ্লেক্সিটির দিকে যাচ্ছি না, সরি, অ্যারের ভেতরে অ্যারে পুশ করছি না। সো আপাতত দুইটা ডাইমেনশন, রো আর কলাম। এখন ডাইমেনশন গুলো নিউমেরিকও হতে পারে, ডাইমেনশন গুলো অ্যাসোসিয়েটিভও হতে পারে। মোস্ট অফ দ্য কেসেসে যেটা হয়ে থাকে যে ফার্স্ট ডাইমেনশন রো, এটা নাম্বার ধরে হয় নিউমেরিক, আর সেকেন্ড ডাইমেনশন কলাম, সেটা হয়ে থাকে অ্যাসোসিয়েটিভ। কারণ কলামের নাম ফিক্স করে দেওয়া হয়, বাট রো এর সংখ্যা কিন্তু আমার জানা নেই। এখন বলি যে একটা টেবিলে কতগুলো রো থাকতে পারে, আমরা ধারণা করতে পারি যে এক টেবিলে কতগুলো রো থাকতে পারে? আনলিমিটেড, রাইট? আনলিমিটেড বলে কিন্তু কোনো কিছু নেই, ডেফিনেটলি তার একটা লিমিট রয়েছে। তো MySQL যদি আমি বলি, MySQL এর 10 ডিজিট ইন্টিজার স্মুথলি কাজ করে। 10 ডিজিট ইন্টিজার ডিফল্ট ইন্টিজার ভ্যালু ধরা হয়, ডিফল্ট ইন্টিজার ভ্যালু ধরা হয়। 10 ডিজিট ইন্টিজার মানে কি 7 ডিজিট বা 8 ডিজিট, 8 ডিজিটে হলে 1 কোটি, একের পরে 7টা শূন্য, 1 কোটি। তারপরেও আরো 9 10, 8 9 10, 3টা ডিজিট, 999 কোটি। এটা নর্মালি সে রিসিভ করতে পারে, কোনো প্রকারের পারফরমেন্স এদিক সেদিক হবে না। বাট এর চেয়ে বেশি ডেটা হলে আমাকে একটু ম্যানেজ করতে পারতে হবে। বিগ ডেটা অ্যানালাইসিস বলে একটা বিষয় আছে, বিগ ডেটা ম্যানেজমেন্টের জন্য সিস্টেম আছে, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, রাইট? সো ওটাও আনলিমিটেড, আমাদের মতো বা আমরা যে ধরনের সফটওয়্যার ডেভেলপ করি তাদের জন্য আনলিমিটেডই বলা যায়। যারা হিউজ ডেটা নিয়ে কাজ করে, লাইক ফেসবুক, যেখানে 150 কোটি লোক আছে, বাট স্টিল তারা বিয়ন্ড দ্য মার্ক, রাইট? ওখানে 150 কোটি, আর সে ডিফল্ট নিতে পারে কি 999 কোটি, তাই কিনা? এখন কথা হচ্ছে যে ঠিকই আছে, সে হয়তো ইউজার টেবিলে 150 কোটি রেকর্ড রেখেছে,
বাট আমার যে পোস্ট যে টেবিলটা আছে, যেখানে আমি কমেন্টস করছি বা আমি পোস্ট দিচ্ছি, পোস্ট টেবিলে কি ওই 999 কোটি দিয়ে চলবে? 150 কোটি লোক কি 4-5টা করে পোস্ট দেবে? রেগুলারই তো 4-5টা দেন, তাই না? তাহলে কমেন্টস টেবিলে কতগুলো আছে রেকর্ড? ইমেজ টেবিলে কতগুলো রেকর্ড আছে? ধারণা আছে? নেই। বোঝা যাচ্ছে? আচ্ছা, সো মেসেজ, ওখানেও তো হিউজ ডেটা, রাইট? আরো বেশি ইচ্ছে মতো দেয়া যায়। তো এই জন্যই আর কি ওদের ডেটা সেন্টার এপাশ থেকে ওপাশ যেতে সাইকেলে চড়তে হয়, সাইকেল নিয়ে এপার থেকে ওপারে যেতে হয়, দেখাও যায় না এপাশ থেকে ওপাশ। হ্যাঁ, কয়েকটা ডেটা সেন্টার আছে, আজকে উদ্বোধন হচ্ছে, কালকে উদ্বোধন হচ্ছে। আপনি কি মার্ক জুকারবার্গকে ফলো করছেন না? মনে হয় না। তার প্রোডাক্ট ইউজ করেন, বাট তাকে আপনি ফলো করেন না। খুব অন্যায়, আসলেই অন্যায়। অ্যাকচুয়ালি ফেসবুক আমি ইউজ করছেন, বাট ফেসবুকের কিছুই আমরা কিন্তু জানি না। তাকে ফলো করেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, রাইট? অনেক কিছুই শিখতে পারবেন। আচ্ছা, তো 2D অ্যারে কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। ইন্ডেক্স গুলো এরকম রো আর কলাম হয়ে থাকে, এরকম মানে এই প্রসেসটাই নরমালি বেশি হয়ে থাকে। যদি আমি বলি যে একটা টেবিলের ভেতরে এখানে আমি দুইটা পার্টিকুলার ইন্ডেক্স রয়েছে, একটা হচ্ছে আমার আইডি, another one is name. তো সেই ক্ষেত্রে আমার এখানে যদি আমি ভ্যালু রাখতে চাই, অ্যারেতে ভ্যালু রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে আমার 0তম রোয়ের আইডি ইন্ডেক্সে আমি রেখেছি কি 1, ঠিক আছে, তাই কি না? আর 0তম রোয়ের নেম ইন্ডেক্সে আমি রেখেছি রাইট? বোঝা যাচ্ছে? তো এটাকে যদি আমি রিপিট করি, 1 1, আইডি আর নেম কিন্তু সেম। আইডি নেম অলওয়েজ কি থাকবে? সেম। বাড়তে থাকবে কি? রো এর নাম্বারটা। সো আমার আইডি যদি 2 হয় আর ভ্যালু যদি আমি বলি শাহিল বা তালহা, তো এই ক্ষেত্রে এখানে আমি ভ্যালুগুলো কিভাবে পুট করব? প্রথমটার আইডি কি আমার 1, দ্বিতীয়টার আইডি কি হবে 2, দেন নেম কি আছে ওখানে? প্রথমটা হচ্ছে শাফানা, আর পরেরটার নেমে কি আছে? তালহা। বিষয়টা বোঝা যাচ্ছে? রাইট? সো ওই যে অ্যারেটা যেটা আমি প্রোগ্রামিং এ করলাম, এটাকে যদি আমি টেবুলারে দেখি ঠিক এভাবে থাকবে। রোটা কি হবে? চলক। রোকে বলা হয় কি অলওয়েজ চলক, সে চলতে থাকবে, সংখ্যা বা ভেরিয়ার নেই, যত দেবেন ততই নিতে থাকবে। বাট কলাম আমার ফিক্সড। চেঞ্জ আসতেই পারে, সবকিছুতেই চেঞ্জ আসে। প্রজেক্ট ডেভেলপমেন্ট পিরিয়ডে নতুন একটা ফিল্ড যুক্ত হতেই পারে ডেটাবেস টেবিলে। তো সেই ক্ষেত্রে তার ডিফল্ট ভ্যালু কি হবে সেটাও কিন্তু আমাকে সেট করে দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো আই থিঙ্ক এখন কিছুটা হলেও বোঝা যাচ্ছে, কিছুটা নলেজ ডেভেলপ হয়েছে। এরপরে যদি আমরা বলি যে এটা তো গেল বেসিক্যালি অ্যারের মানে একদম থিওরিটিক্যাল সলিড যে বিষয়টা সেটা, বাট কিছু গ্লোবাল অ্যারেজ রয়েছে পিএইচপি তে,
যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাইট? এটা প্রোগ্রামিং এর সময় অনেক বেশি লাগবে, এটা ছাড়া অ্যাকচুয়ালি আমরা চলতেই পারবো না। কি কি সেইগুলো? কি env, files, get, post, request, server and session, এগুলোকে আমরা কি বলছি? গ্লোবাল অ্যারেস। পিএসপি গ্লোবালস আছে, যে ডলার গ্লোবালস, একটু খেয়াল করেন এটা কি? গ্লোবাল ভেরিয়েবলস, রাইট? আচ্ছা, সুপার গ্লোবালস বলতে পারি, এগুলোকে আমরা কিন্তু সুপার গ্লোবালসও বলতে পারি। সুপার গ্লোবাল অ্যারে, গ্লোবাল অ্যারে, গ্লোবাল ভেরিয়েবল এটা ডিক্লেয়ার করা যায়। লাইক আমি একটা ফাইলের মধ্যে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে রেখেছি, গ্লোবাল হিসেবে আমি ইউজ করতে চাচ্ছি, গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আমি ডিক্লেয়ার করে রেখেছি, সেগুলোকে আমি বিভিন্ন জায়গায় ইউজ করতে চাচ্ছি বা বিভিন্ন ফাংশনে ইউজ করতে চাচ্ছি, সেটা আমি করতে পারি। আমি গ্লোবাল অ্যারেও ডিক্লেয়ার করতে পারি, যেটা ইউজার ডিফাইন, গ্লোবাল ভেরিয়েবলও ডিক্লেয়ার করতে পারি, সেটা ইউজার ডিফাইন। লাইক আমি যদি ফাংশনের ভেতরে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, সেটা লোকাল। ফাংশনের ভেতরে যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, সেটা লোকাল, রাইট? ওই ফাংশনে ইউজ হবে। বাট এই অ্যারে, এই ভেরিয়েবল যদি আমি চাই যে এন্টায়ার ফাইলের মধ্যে যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস হবে, তখন সেটাকে গ্লোবাল ভেরিয়েবল বা গ্লোবাল ফাংশন করা যায়। বাট এই প্র্যাকটিসটা করতে নিষেধ করা হয়। গ্লোবালস প্রফেশনাল কোডিং এ বলা হয়ে থাকে স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আপনারা প্র্যাকটিস করবেন না। করা যায়, বাট এটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। কারণ আপনি গ্লোবাল অ্যারে ইউজ করছেন, ওই সিমিলার গ্লোবাল অ্যারে অন্য আরেকজন অন্য কোথাও ইউজ করেছে, ভ্যালু মিসম্যাচ হতেই পারে। কারণ একজনের কাজ আরেকজন চোখ করে বসে দেখে না। তিনজন লোক ডেভেলপ করছে হয়তো একই স্ট্যান্ডার্ড, একই প্যাটার্নে, ডিফারেন্ট উইং এ। আমি কি করছি, আপনি কি করছেন, সে কি করছে, একদম বসে হয়তো রুট সম্পর্কে জানে, কি কাজ করছে সেটা সম্পর্কে জানে, কি কোড হচ্ছে সেটা কিন্তু জানে না। সো আপনি গ্লোবাল ইউজ করেছেন, সে গ্লোবাল ইউজ করেছে, অন্য আরেকজন গ্লোবাল ইউজ করেছে, ডেফিনেটলি ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে যখন এই প্রজেক্টটা এক জায়গায় আসবে। প্রতিনিয়তই এক জায়গায় আসে, বলতে পারেন একবারে কি এক জায়গায় আনা হয়, নাকি অনেকদিন পরে এক জায়গায় আনা হয়, তাই না? নাকি প্রতিদিন এটাকে এক জায়গায় আনা হয়? দুইজন কাজ করছে, তারপর মিক্স করা হচ্ছে, দুজন কাজ করছে, ম্যাচ করা হচ্ছে, টাইম লস হবে না? সিস্টেম আছে, ওকে? সাবভার্সন টুল আছে, আপনাদের হয়তো নাম জানা থাকতে হবে। আমি একটা সাবভার্সন টুলের নাম বলছি, SVN, টর্টোস SVN। এটা সাবভার্সন টুল, যার মাধ্যমে আপনি ইচ এন্ড এভরি কমিটকে ভার্সনিং করতে পারেন। কমিট বলতে বোঝায় আমি যে চেঞ্জ রিকোয়েস্ট করেছি সেই চেঞ্জটাই আমি সার্ভারের কাছে পাস করে দিলাম, সে একটা লগ আকারে রেখে দেবে যে এই টাইমে যদি আমি চাই যে 5টার সময় কেউ যে কমিটটা করেছে ওই কমিটটা তুমি রিভার্ট করো, আমি এখন পর্যন্ত আর কোনো কোড চাচ্ছি না, সেটা আমি পেয়ে যাবো। কে কমিট করেছে, কখন কমিট করেছে, কি কি কাজ দিয়ে কমিট করেছে সেটাও পাওয়া যাবে। সো কে কি কাজ করছে সেটা অটোমেটিক মার্জ হচ্ছে সাবভার্সন টুলের মাধ্যমে। যখন প্রফেশনাল প্রজেক্টে এনগেজড হবেন, সফটওয়্যার ফার্মগুলোতে যাবেন, অনেক কিছু সেখানে শিখবেন। বুঝতে পেরেছেন? তো শুধুমাত্র আমরা ওই কোম্পানি পর্যন্ত যেন আপনারা যেতে পারেন সেই ব্যবস্থা করছি, তার মানে আমরা অনেক কিছু শেখাচ্ছি না, আমরা শুধু ওই জায়গাটা পৌঁছানোর চেষ্টা করছি, রাইট? সো আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আমাদের অনেক কিছু শেখা বাকি থাকবে কোর্স শেষ করার পরে। আমি বলবো যে কিছুই শিখবেন না, জাস্ট শেখাটা শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা, সুপার গ্লোবাল অ্যারে যেগুলো আছে সেটা অটো ডিক্লেয়ার করা প্রয়োজন পড়ে না, এবং এটা সম্পর্কেও কিছু কিছু কথা আই থিঙ্ক আমি বলেছি। কুকি সেশন, এটা ব্রাউজার ওরিয়েন্টেড, env ফাইল ওরিয়েন্টেড, গেট পোস্ট প্রোটোকল ওরিয়েন্টেড, এবং রিকোয়েস্ট সার্ভার রিলেটেড, রাইট? এই অ্যারে গুলো আমরা নর্মালি ইউজ করে থাকি। এটা সুপার গ্লোবালস অত্যন্ত প্রয়োজনীয়, খুবই পাওয়ারফুল, এবং এই সুপার গ্লোবালস ছাড়া ডাইনামিক সাইট তৈরি করা একেবারে ইম্পসিবল, রাইট? আমি যদি ক্লায়েন্টের ডেটা সার্ভারের কাছে নিতে চাই, নো ওয়েজ, রাইট? আপনার গেট বা পোস্ট অ্যারে লাগবেই। আপনি ফাইল আপলোড করতে চাচ্ছেন, ফাইলস আর env আপনার
লাগবেই। আপনি সার্ভারের ইনফরমেশন চাচ্ছেন, আপনার সার্ভার বা রিকোয়েস্টের ইনফরমেশন লাগবেই, ম্যান্ডেটরি। আর এগুলো ছাড়া আপনি প্রোগ্রামিং আগাতে পারবেন না। সো এইগুলো সম্পর্কে একটু ভালো ধারণা আমাদের তৈরি করতে হবে। আমরা পিএসপি ম্যানুয়ালে যাই এবং এটা সম্পর্কে একটু সুন্দর করে পড়ি। আমি বেসিক্যালি আপনাদের যে কাজটা করতে বলবো, নেক্সট রোববারের একটা অ্যাসাইনমেন্ট থ্রো করছি, এই 8টা গ্লোবাল অ্যারে সম্পর্কে ইন ডিটেল লিখে নিয়ে আসবেন। এই 8টা গ্লোবাল অ্যারে সম্পর্কে একটু ডিটেল করে করে লিখে নিয়ে আসবেন, কি আপনারা যেন বলতে পারেন, আমরা যেন শিখতে পারি। ঠিক আছে? সো আজকে এতটুকুই রাখছি। এটা কি লিখে নিয়ে আসবো নাকি না গ্রুপে পোস্ট করবো? ডক ফাইলে লিখবেন, গ্রুপে পোস্ট করবেন, অবশ্যই পড়ে আসবেন যাতে আমি আপনাদের কাছ থেকে শিখতে পারি। এ আচ্ছা, আমাকে রিকোয়েস্ট করেছে, এফ এর একজন প্রতিনিধি আছে এবং এফ এর সম্ভবত 3 জনই আছে যারা টাস্ক পায় নাই। সো আমি এফ দিয়ে একটু সেরে নিচ্ছি, এফ এর কমতি নেই। হ্যাঁ, এফ এ বেসিক্যালি কমতি নেই, এই যে শুরু হয়েছে, বাট এটা বেসিক্যালি ডেটাবেস। আমি এটাকে স্কিপ করছি। এফ ব্রার্ড, এফ ক্লোজ। স্যার আমি কিছু বলি নাই স্যার, এর আগে গুলো স্কিপ করে নেন। আচ্ছা, এফ ক্লোজ, এফ ফ্ল্যাশ, সবাই লিখবেন। এফ গেট সিএসবি, রাইট? এফ গেট দিয়ে সবগুলো। তাহলে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এফ ক্লোজ, এফ ফ্ল্যাশ, এফ গেট সিএসবি, দেন বাকিগুলো নেই। ফাইল দিয়ে যা আছে, ফাইল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট। ফাইল দিয়ে যা আছে সবগুলো। ফাইল গ্রুপ, ফাইল ওনার, ফাইল সাইজ, ফাইল টাইপ, বেসিক্যালি ফাইলের সব আপনি বলতে পারেন, ফাইলের সব। ফিল্টারটা নিয়ে নেন, ফিল্টার। ওকে, ফিল্টারটা নেবেন। হ্যাঁ, ফিল্টার সিরিজ, এই যে এফ লক, ফ্লোর, ওই যে কিছুক্ষণ আগে বললাম না, ফ্লাশ, এফ ওপেন, এফ স্ক্যান। এফ স্ক্যান অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন। এফটিপি দরকার নেই। এফটিপিটাও গুরুত্বপূর্ণ যখন সার্ভারের সঙ্গে কাজ করা হয়, রাইট? আমরা সার্ভার নিয়ে কাজ করি তখন এফটিপিটা গুরুত্বপূর্ণ, বাট আমাদের সার্ভার নিয়ে কাজ করতে হবে না। ফাংশন এক্সিস্ট, এফ রাইট, দ্যাটস ইট, শেষ। হ্যাঁ, আপনারা এ স্যার ফাংশন এক্সিট, তারপর ফাংশন সম্পর্কে, প্রতিটা ফাংশনের ইন্ট্রোডাকশন আছে ম্যানুয়ালে এবং প্রত্যেকটা ফাংশনের এক্সাম্পল রেডি করতে হবে। স্যার এক্সাম্পল কোড আকারে থাকে নাকি কোড আকারে, কোড এন্ড আউটপুট, রাইট? মানে ডকুমেন্ট। এবং যদি কোনো ফাংশনের একাধিক প্যারামিটার থাকে, একাধিক প্যারামিটার দিয়ে ওই ম্যানুয়ালে দেখবেন একাধিক ফাংশনের এক্সাম্পল দেওয়া আছে, যাতে আমি যেন একটা ম্যানুয়াল রেডি করতে পারি। আমার টার্গেট হচ্ছে পিএসপি ফাংশনের একটা কনক্রিট ম্যানুয়াল ডেভেলপ করা আপনাদের মাধ্যমে এবং ওই ম্যানুয়ালটা পড়া। ঠিক আছে? তাহলে আমাদের সাহস একটু বাড়বে, তাই কিনা? আমাদের সাহস বাড়বে। যদিও 1100 জায়গায় অলরেডি 300 হয়ে গেছে, মাত্র 5টা ক্যারেক্টার গেছি, 6টা। ঠিক আছে, থ্যাংক ইউ, আজকে শেষ।